আচ্ছা আমরা শুরু করি না। হুম। এখন যেটা সেটা হচ্ছে তোমরা একদম ফ্রেশ শুরু থেকে ইংরেজি শিখছো। হ্যাঁ, কারণ ইংরেজি না পারলে একরকম কিছুই না পারা। কারণ কি, এখন ধরো এই যে অঙ্ক করছো, অঙ্ক তো কিছুদিন পরে গ্রুপ চেঞ্জ করলে আর নাও লাগতে পারে। হ্যাঁ, কিন্তু ইংরেজি কখনো কিছু ছাড়ে না, কখনোই ছাড়ে না। সেই পরবর্তীতে অনার্সে পড়ো, মাস্টার্সে পড়ো, আরো আরো উপরে যাও, আর জবের জন্য ট্রাই করো, যেখানে যাও ইংরেজি লাগে। আর যত উপরের দিকে যাবা তত কিন্তু ইংরেজির মাত্রা কঠিন হয়ে যাবে, তাই হবে না? খুবই স্বাভাবিক। এখন যেটা তোমাদের আছে এটা করতেই তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? এটাই যদি ঠিকঠাক ভাবে না করো, না পারো, তাহলে পরে গিয়ে আরো কঠিন হয়ে যাবে। যার কারণে আগে আমাদের করতে হবে কি, আমাদের ঠিকঠাক আগে বেসিকটা ঠিক করতে হবে। আর বেসিক ঠিক করতে হলে একদম আমাদের শুরু থেকে শিখতে হবে, একদম শুরু থেকে। হ্যাঁ, যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, হ্যাঁ, একটা সেন্টেন্সের কি কি অংশ থাকতে পারে। আসলে তো তুমি যখন ইংরেজি লিখতে যাবো, প্যারাগ্রাফ লেখো অথবা ইংরেজি বলতে যাও, ঠিক আছে, তখন কিন্তু তুমি কিছু সেন্টেন্সই লেখো, বলতে গেলে কিছু সেন্টেন্সই বলো। এই সেন্টেন্স গুলোর সমন্বয়ে বড় বড় পাতা হয়ে যায় লেখার, কিংবা বড় বড় বক্তৃতা হয়ে যায়, তাই হয় না? তার মানে তুমি যদি সেন্টেন্স গঠন করতে না পারো, তাহলে কিন্তু আলটিমেটলি ইংরেজি শুদ্ধভাবে লিখতে পারবে না, বা ভালোভাবে কথাও বলতে পারবে না। হ্যাঁ, সেন্টেন্স বিভিন্ন ভাবে হয়ে থাকে। আমরা যত কাজ করি ইংরেজি, যত কিছু করি, সব তো সেন্টেন্স নিয়ে, এক একটা সেন্টেন্স সেন্টেন্স নিয়েই তো। এই সেন্টেন্সের আবার বিভিন্ন ধরন আছে, এটা একভাবে হয়, ওটা আরেক ভাবে হয়, ওটা আরেক ভাবে হয়। আচ্ছা, এতদিন যা শিখেছো সেটা যদি আমি তোমাদেরকে সেখান থেকে একটা জিজ্ঞাসা করি, বলতো একটা সেন্টেন্সের মেইন জিনিস কি? যে এই জিনিসটা ছাড়া কখনো সেন্টেন্স হয় না। না, একটা একটা, এতগুলো না, একটা, যে কোনো একটা। সাবজেক্ট। আচ্ছা, সবাই একমত? একমত। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না, তাই তো? না, কথা তো বদলালে হবে না, বলো যে একটাতে একটা সিদ্ধান্তে অনড় থাকো, যে স্যার এটা লাগে। ভার্ব লাগে, ঠিক আছে, ভার্ব লাগে। ও তো বলছে আর তোমরা শুধু হো না এটা করছো। তাহলে সবাইকে একমত যে ভার্বই লাগে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সাবজেক্ট লাগে না, অবজেক্ট লাগে না? না, তিনটাই লাগে। তুমি যদি এরকম করে লেখো, ধরো আমরা কি জানি, সাবজেক্ট, আমরা মেইন আলোচনাতে যাচ্ছি, এটা জাস্ট শুরু আর কি, একটু শুরু করলাম। এই 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 সিম্পল ফরমেশন দিয়েই তো আমরা ইংলিশ সেন্টেন্স লেখা শুরু করি, তাই না? তারপরও চেঞ্জ হয় অনেক কিছু, ভার্বের চেঞ্জ হয়, দুইটা সাবজেক্ট, সাবজেক্ট তো দুইটা হয় না, ধরো দুইজন আসতে পারে, আবার অংশ ভার্ব দুইটা থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, ভার্বের সামনে টু থাকতে পারে, আইএনজি থাকতে পারে, ভার্বের বিভিন্ন ফরমেশন আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট পার্টিসিপল, এগুলোও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা শুরু করি যেটা দিয়ে, সিম্পল স্ট্রাকচার সেটা তো এটাই, তাই না? আচ্ছা, ধরো আমি যদি এরকম করে লিখি, ধরো এরকম করে একটা লিখলাম যে এক একবারে সিম্পল, আই ইট রাইস। সাবজেক্ট কোনটা? আচ্ছা, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখানে আমরা এই তিনটাই নিলাম, এই তিনটাই নিলাম। আচ্ছা, পরে আমি আর একটা সেন্টেন্স লিখলাম, ডু দা ওয়ার্ক। বলো তো সাবজেক্ট কোনটা? আচ্ছা, ডু সাবজেক্ট, ডু সাবজেক্ট, টু ভার্ব। আচ্ছা, তাহলে ডু হলো ভার্ব। আচ্ছা, সাবজেক্ট কই? সাবজেক্ট নাই? একটু আগে বললা সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না। আচ্ছা, পরে সিদ্ধান্ত চেঞ্জ করেছো। আচ্ছা, এটা কি তাইলে? অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট। তার মানে বোঝা গেল যে সাবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্স হতে পারে, হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি এখন বলতে পারি যে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠনের জন্য ভার্ব এবং অবজেক্ট দুইটা লাগেই? এরকম কি হয়? আচ্ছা, যদি এরকম বলি, ধরো আই রিড, আমি পড়ি। আচ্ছা, অবজেক্ট দিলাম না, তারপরে তো এটা একটা সেন্টেন্স হয়, আমি পড়ি, কি পড়ি সেটা না হয় পরের বিষয়। হ্যাঁ, হয় না এটা? হয়তো। তার মানে এখানে কি সাবজেক্ট, এটা এটা হচ্ছে ভার্ব, তাই তো? অবজেক্ট না হলেও হচ্ছে। আচ্ছা, এখন তুমি আমাকে সেন্টেন্স বলো যে এটা ভার্ব ছাড়া সেন্টেন্স হয়, হয় কখনো? আচ্ছা, না, শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, যেমন ধরো তুমি ওকে জিজ্ঞাসা করলা যে আমি কি এখন যাব? হ্যাঁ, আমি কি এখন যাব, ক্যান আই গো নাও, এরকম। ও অ্যান্সারে বললো গো, যাও।
তাহলে ওটা কি একটা ওয়ার্ড না একটা সেন্টেন্স? একটা কিন্তু সেন্টেন্স। সেটা কি দিয়ে হলো? আমরা লিখলাম শুধু গো, শুধু গো। তার মানে দেখো এটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স, এটা কিন্তু পুরোটা একটা সেন্টেন্স। তার মানে একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স হয়। সহজ কথায় কি বোঝা গেল? যে আমরা একটা, এটা কিন্তু ভার্ব, একই সাথে ভার্ব তো, তার মানে একটা ভার্ব দিয়ে পুরো একটা সেন্টেন্স হয়ে গেল। এজন্যই বলা হয় ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। হ্যাঁ, যে একটা সেন্টেন্সের প্রাণ হলো ভার্ব। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। শুধু একটা ভার্ব দিয়েও সেন্টেন্স হয়, সাবজেক্ট ছাড়া হয়, অবজেক্ট ছাড়া হয়, সবকিছু ছাড়া হয়, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তার কারণে ভার্বকে কি বলা হয়? হার্ট অফ এ সেন্টেন্স। হার্ট ছাড়া মানুষ হয়? হয় হয়তো, কিন্তু জীবিত হয়? হয় না। তার মানে জীবিত মানে তো ওটা আর মানুষ না, মৃত মানে, ঠিক আছে, ডেড বডি। আচ্ছা, এখন ধরো আমরা এইটুকু শিখলাম। আবার একটা সেন্টেন্স শিখতে হলে আমাদের আরো যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরো আমি আর একটা লিখলাম হি। আমরা কিন্তু এখনো সেন্টেন্সের ফুল আলোচনাতে ঢুকিনি, আমরা ধরো আগে একটু ধারণা নিচ্ছি, তারপরে সেন্টেন্সে যাবো। হি রিডস ইন ক্লাস 9। আচ্ছা, 9 এই বললো। আচ্ছা, দেখো, তার মানে এখানে আমরা তো একভাবে শিখলাম যে এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? ভার্ব কই? ভার্ব কোথায় বলো? তুমি লাস্ট ওয়ান, ওই তুমি বলো ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইন। আচ্ছা, যে পারবে সে বলো ভার্ব কোনটা? রিড। আচ্ছা, রিড। ধরো এই সবগুলোর অর্থ জানো না তুমি? জানো তো, হি মানে হচ্ছে সে, রিড মানে পড়া, ইন মানে ধরো ভিতরে বা এরকম কোনো কিছু ধরে রাখলাম আমরা, ক্লাস মানে হচ্ছে যে শ্রেণীকক্ষ, ক্লাস 9 মানে নবম, 9। আচ্ছা, তার মানে ভার্ব দ্বারা কি করা হয় বলো তো? ভার্বের আসলে কাজটা কি? একে কি বলা হয়? ছাত্র। একে কেন ছাত্র বলা হয়? এ পড়ালেখা করে, তাই তো? আচ্ছা, তো ভার্বকে ভার্ব কেন বলা হয়? ক্রিয়া। হ্যাঁ, সেন্টেন্সের ভিতরে যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝা হয়, সহজ করে, ঠিক আছে, যে এরা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের আরো ক্লাসিফিকেশন আছে, আমরা শিখবো। হ্যাঁ, তো এই যে দেখো, এই পুরো সেন্টেন্সটা মিলে কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? রিড, পড়া। পড়া তো কাজ করে না, তার মানে রিড ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এখানে ধরো এই পুরোটা ধরে আমরা ধরলাম অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, বা এই অবজেক্টের এক্সটেনশন দ্বারাও অনেক সময় বর্ণনা করা, এক্সটেনশন। আচ্ছা, এত শেখার দরকার নাই, আগে বেসিকটা ঠিক করি আমরা। আচ্ছা, এটা তো গেল আমাদের সেন্টেন্স ফরমেশনের জন্য, এটা তো গেল সেন্টেন্স ফরমেশনের জন্য। এখন এই প্রত্যেকটা পার্টস এর কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে, আলাদা আলাদা একটা নাম আছে। সেই প্রত্যেকটা পার্টস এর আলাদা আলাদা নামকে বলা হয় আবার পার্টস অফ স্পিচ। হ্যাঁ, সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমি লিখি অফ, আচ্ছা, পার্টস অফ স্পিচ। আচ্ছা, দেখো পার্টস অফ স্পিচ কি জিনিস? হ্যাঁ, পার্টস অফ স্পিচ বলে, এটা তো আমরা ধরো মুখস্থ বিদ্যা বললাম, সহজ করে আমরা শিখি। এটার যদি একদম অর্থ বের করি, পার্টস মানে কি বলতো? অংশ সমূহ, তাই না? পার্টস, পার্টস হয় না মানুষের শরীরের পার্টস, হাত পা চোখ মুখ নাক, তার মানে অংশ সমূহ। আর অফ দ্বারা র এর বোঝাই প্রিপোজিশন হিসেবে। আর স্পিচ মানে হচ্ছে যে কোন বক্তৃতা বা সেন্টেন্স। হ্যাঁ, আমরা এই স্পিচকে সেন্টেন্সের এক ধরনের সমার্থক শব্দও বলতে পারি, স্পিচ। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে কি একটা সেন্টেন্সের অংশ সমূহ। তার মানে এই যে দেখো, এটা পুরোটা একটা সেন্টেন্স না? এটার পুরো যে কয়টা অংশ আছে, এই যে এটা একটা অংশ, 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 এই প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো আমরা যদি সেন্টেন্সের একটু তৈরি করা শিখি, যে এই রকম করে, এই ভাবে, এই নিয়মগুলো মেনে একটা সেন্টেন্স তৈরি হয়, আর সেন্টেন্সের ভিতরে এইটা এই জায়গাতে বসে, এটা এই জায়গাতে বসে, তাহলে কিন্তু সেন্টেন্স সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হলো। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল পরে, আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। হ্যাঁ, আগে তলানি ঠিক করে তারপরে না কত ডিজাইন করবো, বাড়িয়েছে ইত্যাদি করো। যদি আমাদের ফাউন্ডেশন ঠিক না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু উপরে ডিজাইন করে লাভ নাই, বেশি দিন টিকবে না। এই জন্য ধরো ইংরেজি শেখাতে গেলে একটা সমস্যা হয় কি জানো? তুমি কিছুই পারো না, কিছুই পারো না। তো এখন তোমাকে যদি পড়াতে দেওয়া হয় ইংরেজি, অলরেডি 9-এ উঠে গেছো, এইচএসসি তে উঠে গেছো, আসে না এরকম? যে ইন্টারে পড়ে কিন্তু কিছুই পারে না,
কোথায় উই হয়, কোথায় আস হয়, কোথায় আওয়ার হয়, এরকমও পারে না, পারে না, আছে, এরকম আছে। তো এখন একটা বাড়ি যখন করতে দেখো, তখন কি দেখো যে নিচের দিকে ঢালাই দিতে ঢালাই দিতে অনেক সময় লেগে যাচ্ছে, ওটাই না, পরে হুট করে যখন একতলা হয়ে গেল তখন দুই তিন তলা হতে আর সময় লাগে না। তার মানে তোমার বেসিক ঠিক করতে কিন্তু অনেক দিন সময় লাগে। তুমি এখন ধরো 2 মাস পড়লা, 1.5 মাস পড়লা, 1 মাস পড়লা, পরে বললা স্যার পড়া তো আগাচ্ছে না, অথচ তুমি কিছুই পারো না, একদম জিরো থেকে শুরু করছো। তো তখন কিন্তু তাড়াহুড়া করলে হবে না, একটু সময় দিয়ে পড়তে হবে। হ্যাঁ, একটু সময় নিতে হবে, ওটা নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে। দেন তারপরে আস্তে আস্তে যখন তুমি অনেক কিছু ভালো পারো, ঠিক আছে, তখন তোমাকে একটু দেখিয়ে দিলেই তুমি সেটাতে ভালো করতে পারবে। তাহলে আমি কি বললাম যে এই প্রত্যেকটা অংশ এক একটা কি, তুমি বলো তো। তুমি হ্যাঁ তুমি, নাম জানি না তো, কয়েকদিনের ভেতরে নাম জানলে ঠিক হয়ে যাবে। যে এই যে সেন্টেন্সের প্রত্যেকটা খন্ড খন্ড অংশ থাকে, হি একটা, রিডস একটা, ইন একটা, ক্লাস একটা, নাইন একটা, এগুলোর কি নাম? শোনো, সেটা হচ্ছে যে কোনো কিছু শিখতে হলে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে আগ্রহ, হ্যাঁ, আর মনোযোগ। তার মানে আনমনা হয়ে থাকলে কিন্তু গুলে খাওয়ালেও কাজে দেবে না, একটু মনোযোগ দাও। এই যে আমরা বললাম না পার্টস অফ স্পিচ, তুমি যে বুঝোনি এটা, এটুকু বুঝলা না, তোমরা যে কেউই বুঝলা না, সেটা কোশ্চেন করবা, কোশ্চেন করার মতো সাহস থাকা লাগবে। হ্যাঁ, কারণ ধরো আমি বলি কি, তোমরা তো স্টুডেন্ট, ছাত্র, টিচার হয়ে যাওনি। হ্যাঁ, তো সুতরাং তোমরা তো পারবা না, তোমরা তো ভুল করবা, এটা তো স্বাভাবিক। তো না পারলে, ভুল করলে লজ্জা পেয়ে সেটা না বলা, এটা কিন্তু নিজের কাছে নিজেকে ঠকানো। তুমি খুবই সিম্পল জিনিসও নাও পারতে পারো, কারণ তুমি লার্নার, তুমি শিখছো, ঠিক আছে, এমন না যে তুমি শিখে ফেলেছো এখন ভুল করলে তোমার দোষ। এটাই তো তোমার ভুল করার সময়, এটাই তো না পারার সময়। পারলে তো আর এখানে বসে থাকতে না। যেটা পারবা না, বুঝবা না, স্যার এটা খুবই সহজ জিনিস, আমি পারি না, এটা জিজ্ঞেস করলে স্যার কি ভাববে, এটা পারো না, এরকম না। যত সহজ জিনিস হোক, ছোট জিনিস হোক, সিলি জিনিস হোক, জিজ্ঞাসা করবে যে না স্যার এটা আমি বুঝিনি, আবার বলেন যে স্যার এটা আমি পারি না, এটা একটু শেখান। তুমি ভাওয়াল পারো না, ক্লাস 9-এ পড়ো, হয়তো পারোই না, 1-এর পড়া, তো ভাওয়াল শিখবা, সমস্যা কি? না শিখলে তো তুমি ওটা আরো না পারাই থেকে গেলা। আচ্ছা, এই প্রত্যেকটা খন্ড খন্ডকে বলা হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এই পার্টস অফ স্পিচ কত ভাগে বিভক্ত, এনিওয়ান? হ্যাঁ, 7 ভাগে, 8 ভাগে। আচ্ছা, ওইগুলো আস্তে আস্তে পরে শিখে নেব। হ্যাঁ, এই পার্টস অফ স্পিচ এর অন্যতম একটা জিনিস হচ্ছে নাউন। হ্যাঁ, নাউন। হ্যাঁ, নাউন কি জিনিস? যেটুকু জানো, ভুল বললে ভুল বলো, নাম, কোনো নাম, বিশেষ্য, নাম, নাম। আচ্ছা, তো এই কোনো কিছু, অর্থাৎ এই যে দেখো যে ওয়ার্ড 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 এরকম আছে, এর ভিতরে যে ওয়ার্ড গুলো দ্বারা কোনো কিছুর নাম বুঝাবে সেটাই হচ্ছে নাউন। একটা সেন্টেন্সের ভিতরে কোনো কিছুর যে ওয়ার্ডটা দ্বারা নাম বুঝাবে সেটাই হচ্ছে নাউন। হ্যাঁ, ধরো নর্মালি তোমরা জানো অনেক সময় সাবজেক্ট হিসেবে নাউন বসে, বসে না? আবার অনেক সময় অবজেক্ট হিসেবে বসে, বসে না? অনেক সময় তো পজেসিভ আসে না, যে মাই ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি, হিজ ফ্যামিলি, এই মাই, হিজ, আওয়ার, এগুলো তো পজেসিভ, ঠিক আছে। এগুলোর পরে অনেক সময় নাউন বসে, বসে না? বসে। এই তিনটাই হয়তো জানো। নাউনের এরকম 10টা প্লেসমেন্ট আছে, যে 10টা জায়গায় নাউন বসে। এগুলো যখন জানবো তখন কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে হবে। লেগে থাকতে হবে, শিখতে হলে একটু আগ্রহ দিয়ে লেগে থাকতে হবে। সময়ের মতো সময় চলে গেলে তুমি শুধু লেগে থাকলা, এটা কিন্তু লাভ হবে না। আচ্ছা, তো এই অন্যতম একটা জিনিস হচ্ছে কি, নাউন। এখন আচ্ছা, তুমিই বলো, বলো তো এর ভিতরে কোনটা কোনটা নাউন হতে পারে, এই 1 2 3 4 5টা পার্টের ভিতরে, বলো। নাম, নাম, যেটা নাম বলো। হ্যাঁ, রিড, কি এটা? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, ক্লাস 9, এটা একটা, এটা একটা, আর আর আছে কি? এদিকে দেখো, আর নাই, ইয়েটা, হি না, হি হচ্ছে প্রোনাউন। ধরো প্রোনাউন কি জিনিস, এটা আমরা আজকে শিখবো না, কিন্তু তাও একটু বলে রাখি। তোমার নাম কি? মোস্তাকিম, এইচএসসি তে পড়ো। আচ্ছা, তাই আমি যদি এরকম বলি যে মোস্তাকিম খুব ভদ্র ছেলে, মোস্তাকিম এইচএসসি তে পড়ে, মোস্তাকিম প্রত্যেকদিন পড়ালেখা করে, মোস্তাকিম প্রত্যেকদিন কলেজে যায়, ঠিক আছে, বিষয়টা কেমন শোনাচ্ছে না বারবার মোস্তাকিম বলাতে? এই বারবার মোস্তাকিম না বলে আমরা কি বলি, মোস্তাকিমের পরিবর্তে শেখ। যে মোস্তাকিম খুব ভালো ছেলে, সে ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ে, সে প্রত্যেকদিন স্কুলে যায়, সে প্রত্যেকদিন পড়ালেখা করে। এই যে বাক্যটাকে সুন্দর করার জন্য আমরা মোস্তাকিম না ব্যবহার করে সে ব্যবহার করলাম, সর্বনাম বাংলায় যেটা, ইংলিশে ওটাই হচ্ছে প্রোনাউন। এই বারবার মোস্তাকিম না লেখে আমরা হি লিখি। আচ্ছা,
তাহলে আমরা এখন যেটুকু শিখলাম এটুকুতে আমরা বলতে পারি যে আমরা নরমালি যে স্ট্রাকচার শিখেছি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোনো কিছুর ইংরেজি লিখতে হলে, ইংরেজি বাক্য লিখতে হলে আমাদের কি করতে হয়, এই নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হয়, ভার্ব বসাতে হয়, অবজেক্ট বসাতে হয়, এই মিলেই সেন্টেন্স হয়। ঠিক আছে, আর কি শিখলাম, যে ভার্ব হচ্ছে যে একটা সেন্টেন্সের মেইন, ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের মেইন জিনিস, ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না, ভার্ব শুধু একা নিজেও এক একটা সেন্টেন্স হতে পারে। আর একটা বিষয় কি শিখলাম, যে এই যে আমরা সেন্টেন্সে যে আলাদা আলাদা ওয়ার্ড গুলো ইউজ করি এগুলো পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ এর অন্যতম একটা অংশ হলো নাউন। নাম, নাম, তোমার নাম জানো কি তুমি? হ্যাঁ, মাসুম, মাসুম, হ্যাঁ মাসুম। আচ্ছা, একটু লাউডলি বলবা, লাউড, ভয় পাবা না। আমি কখনো কোন স্টুডেন্টকে ধরে অপমান করি না, বলে না তুমি এটা পারো না, কিসের জন্য নাইনে করছো, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, কখনোই ভয় পাওয়ার দরকার নেই। আমি বললাম না যে এটা পারো না, ওটা বসে বসে শিখে নিবা, ভাওয়াল শিখবা, এবিসি শিখবা, সমস্যা কি, শিখছো তো। তুমি ওটা যদি আরো সংকোচ করো তাহলে তো আরো পারলাই না, তো লাভ হলো না লস হলো? লস হলো। আমি ধরো এখন ইংরেজি পড়াই না, এখন পড়াচ্ছি তো তোমাদের, তার মানে অ্যাটলিস্ট এখন তো তোমাদের টিচার, ইংলিশ টিচার। এমনও হয়েছে যে আমি এইচএসসি তে এই মোটামুটি ব্যাচের ভিতরে ভালো স্টুডেন্ট ছিলাম, তো এমনও হয়েছে যে স্যার লিখতে দিছে একটা প্যারাগ্রাফ, ওটাতে আমি জিজ্ঞেস করছি স্যার সন্ধ্যার ইংরেজি কি? একটা এইচএসসি স্টুডেন্ট, মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট, সন্ধ্যার ইংরেজি জিজ্ঞাসা করে তো মানায় না, সবাই হেসে উঠছে। হ্যাঁ, কিন্তু এতে কিছু কিছু যায় আসেনি আমার, কারণ আমার ওই মুহূর্তে সবকিছু জানলেও মনে তো নাও পড়তে পারে, স্বাভাবিক, ইভিনিং মানে সন্ধ্যা, এটা তার ইন্টারে পড়ে জিজ্ঞেস করে সাজে না, তো সমস্যা কি, জিজ্ঞেস করবা, কারণ না জিজ্ঞেস করলে তো ওটা ডেভেলপ করবে না। আচ্ছা, তো আমাদের কি শিখলাম, সেন্টেন্স। এখন আমি যদি তোমাদের কিছু ট্রান্সলেশন করতে দেই, ধরো, আচ্ছা খাতায় লেখো, খাতায় লেখো, কালি নষ্ট করার দরকার নেই, লেখো যে মোস্তাকিম প্রতিদিন, হ্যাঁ বাংলা লেখো, বাংলা লেখো আগে, মোস্তাকিম প্রতিদিন পড়ালেখা করে। ছেলেরা, নিচেই দিলাম, ওটা সলভ করে দিচ্ছি। ছেলেরা বিকালে ফুটবল খেলে। এদের করো তো, হ্যাঁ করো করো, ইংরেজি করো। করো, ভুল হোক কিন্তু লিখবা, এরকম যেন না হয় যে স্যার পারিনি লিখিনি, ভুল লেখো কিন্তু লেখো, লেখা শেখো তারপরে ঠিক করা শেখো। লেখো লেখো, যা পারো লেখো, ভুল লেখো, না পারলে আমার থেকে জিজ্ঞেস করে নিয়ে লেখো, যে স্যার খেলার ইংরেজি কি, পড়ার ইংরেজি কি, প্রতিদিন ইংরেজি কি, লে, হ্যাঁ লেখো লেখো লেখো, না লেখা রাখবো না, ভুল লেখো, ভুল লেখো। ইভিনিং, ইভিনিং মানে তো বিকাল না, আফটারনুন। আচ্ছা শোনো, এখন তোমাদের লিখতে দিলাম, ঠিক আছে, তোমরা লিখতে পারলা না বা
লিখলা না, না লিখলে কি ক্ষতি জানো? কারণ কি তোমরা লিখতে পারো না কেন? তোমাদের মাথায় আসে না, মাথায় আসে না, তাই তো লিখতে পারো না, তাই তো মাথায় আসে না। তো মাথায় আসলো না বলে লিখলা না, স্যার পারিনি, থেমে গেলা। কিন্তু ওটা নিয়ে তুমি ভাবলাও না, চেষ্টাও করলা না, পারি না তাই লিখি না। এতে করে তুমি যদি না লেখো, তোমার মাথায় যদি না আসে, সেটা নিয়ে যদি নাই ভাবো, তাহলে কিন্তু তোমার মাথার যে ভাবার শক্তি এটা ডেভেলপ হবে না। এখন পারো না, একটু ভেবে ভুল লিখলা, ঠিক আছে, আবার ভুল লিখলা, 10 দিন ভুল লিখলা, ঠিক আছে, কিন্তু এতে করে কি হয় যে আস্তে আস্তে তোমার ভুল লেখো কিন্তু তোমার মাথার ভিতর থেকে আসছে, তোমার চিন্তা শক্তি ডেভেলপ হচ্ছে। যে কোনো কিছু নিয়ে যত ভাববা তত কিন্তু ডে বাই ডে সেটা ডেভেলপ করবে। আচ্ছা, এখন একটু মিলাও। হ্যাঁ, আচ্ছা বলো তো, বাংলাতে এখন দেখি একটা বিষয় খেয়াল রাখবা, বাংলা থেকে যখন কোনো কিছুর ইংলিশ করবা, তো আমাদের সহজ হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি খুঁজে বের করে লিখি, তাই হয় না? তাই তো হয়। নর্মালি ইংরেজি সেন্টেন্সে ভার্ব সাধারণত মাঝখানে থাকে, সাধারণত, ব্যতিক্রম তো আছেই। আর বাংলা বাক্যে কি হয় জানো, ভার্ব সব সময় শেষে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই। 95% দেখবা যে পড়ালেখা করে, ফুটবল খেলে, তার মানে আমরা কি খুঁজে পেলাম? ভার্ব কিন্তু খুঁজে পেলাম, তাই পেলাম না? ভার্ব খুঁজে পেলাম। এখন সাবজেক্ট আর অবজেক্ট লাগবে। আচ্ছা, এখন সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, এখানে কে কাজ করছে? মুস্তাকিম। আচ্ছা, তার মানে মুস্তাকিম হচ্ছে যে সাবজেক্ট। আচ্ছা, এখানে কে কাজ করছে? ছেলেরা, ছেলেরা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম, এখন অবজেক্টের দরকার। আচ্ছা, যেহেতু আমরা জানি না যে কোনটা কি হয়, এই পুরোটাকেই অবজেক্ট ধরলাম। ধরো এটা পুরোটা অবজেক্ট, এটাও পুরোটা অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা এখন বসে দেই। তাহলে প্রথমে কে? মুস্তাকিম। মুস্তাকিম এখন পড়ালেখা করে, পড়ালেখা করার ইংরেজি কি? রিড, স্টাডি। আচ্ছা, রিড দিলাম। আচ্ছা, প্রতিদিনের ইংরেজি কি? এভরিডে। এখন একটা বিষয় কি জানো, এটা এখনো ঠিক হয়নি, এখনো কমপ্লিট না। সেটা হচ্ছে যে একটা নিয়ম আছে যে যদি বর্তমান কালে হয়, প্রেজেন্ট টেন্সে হয়, ঠিক আছে, এটা তো বর্তমান কালে, বর্তমানই তো বোঝাচ্ছে, পড়ালেখা করেছিল এরকম তো নাই, পড়ালেখা করবে এরকম তো নাই, তার মানে নর্মালি বোঝা যাচ্ছে যে এটা বর্তমান কাল। তো বর্তমান কালে যদি একজন ব্যক্তি, একজন যদি হয়, পোস্টটা কিন্তু একজন, তাহলে তার যদি, তাকে যদি সাবজেক্ট হিসেবে আমরা ধরে লিখি, তাহলে একটু ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়। ঠিক আছে, কখন এস ইএস হবে সেটা আমরা পরে শিখবো। তাহলে এটার সাথে আমরা কি দিলাম? এস দিলাম। ক্লিয়ার? তাহলে এটার আমাদের ইংরেজি কি দাঁড়ালো? মোস্তাকিম রিডস এভরিডে। দেখো, এরকম করে খুঁজে খুঁজে যদি লেখো তাহলে কিন্তু লেখা কঠিন না, যত বড় বাক্যই হোক, যত কঠিন করেই হোক, লিখতে পারবা। তো বাংলা থেকে একটা যদি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় তোমাদের, ঠিক আছে, 5 মিনিট যদি কথা বলতে দেওয়া হয় বাংলায়, পারবে না? বাংলায় 1 পৃষ্ঠা লিখতে দিলে 2 পৃষ্ঠা লিখতে পারো না? লিখতে পারো। ওটা ইংরেজিতে দিলে আর পারো না। তখন হয় কি, ওই যে বাংলা বাক্যগুলো আমাদের মাথায় যেগুলো আসে ওটা ইংরেজি করতে পারি না। তো ওটা যদি আমরা ইংরেজি করতে পারি, আরামসে ইংরেজিতেও লিখতে পারবা, পৃষ্ঠার পর পৃষ্ঠা। আচ্ছা, এস আমরা কেন দিলাম? এটা তো প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। যদি এটার ডিটেইলস নিয়ম আছে, আমি কিন্তু তোমাদের সব একদিনে তো শেখানো যাবে না, এখন যেটুকু শিখছি সেটুকু। যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা এক বচন হয়, একজন হয়, আর সেটা যদি কোনো নাম হয়, হ্যাঁ, সেটা যদি কোনো নাম হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস দেব। তাহলে মোস্তাকিম একজন না, আর মোস্তাকিম একটা নাম না, তাহলে আমাদের সাথে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। হ্যাঁ, তো নরমালি আমরা এখানে এস দিলাম। এস ইএস আলাদা আলাদা কখন বসে এটা আমরা ডিটেইলসে পরে শিখবো। তাহলে এখানে রিডস, তাহলে মোস্তাকিম রিডস এভরিডে। ক্লিয়ার? তোমাদের পিছনে দুইজনের ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, না হলে জিজ্ঞাসা করবা। আচ্ছা, পরেরটা, এখন দেখো তো সাবজেক্ট কোনটা? ছেলেরা। আচ্ছা, তাহলে আমরা লিখি, হ্যাঁ, দ্য বয়েস, যেহেতু ছেলেরা অনেকজন। আচ্ছা, এখন এইটার যদি আমরা ভার্ব লিখি, তাহলে কি আমরা ভার্বের সাথে এস ইএস আর দেবো? দেবো না। কেন দেবো না? আমি বললাম একজন যদি হয়, এখানে ধরে একজন নাই, অনেকজন, তার মানে ভার্ব এস ইএস মুক্ত হয়ে আরামসে নিজে একা একা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখন ভার্ব কি? খেলে, খেলে, তাই না? আচ্ছা, দ্য বয়েজ প্লে। আচ্ছা, কি খেলে? ফুটবল। আচ্ছা, বল, এখন কখন খেলে? হ্যাঁ,
আফটারনুন, এটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে যে সাবজেক্ট, আর এই যে ইন দ্য আফটারনুন এটা হয় অ্যাডভার্ব। হ্যাঁ, এটা পুরোটা মিলে অবজেক্ট। ওই যে আমরা যখন পার্টস অফ স্পিচ ডিটেইল শিখবো না, ওটার ভিতরে অ্যাডভার্ব কেন হলো সেটা শিখবো। আচ্ছা, তাহলে দেখো তো হয়ে গেল কিনা যে ছেলেরা বিকালে ফুটবল খেলে। হ্যাঁ, তাহলে দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। কঠিন না কিন্তু, সহজ, একটু ভেঙে ভেঙে মাথা খাটিয়ে সময় দিয়ে করবা। মিশে দিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো তো, তারা সকালে বাজারে যায়। হ্যাঁ, তারা সকালে বাজারে যায়, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? তারা। আচ্ছা, তুমি বলো এখানে ভার্ব কোনটা? তুমি। ও তুমি, বাজার। আচ্ছা, তুমি বলো, পিছনে বলো, ভার্ব কোনটা? ভার্ব কাজ করছে, কাজ করে কোনটা বলো তো? যাওয়া, যাওয়া কাজ না, যাওয়াই তো কাজ, তারা তো আর কাজ না। সকাল তো কাজ না, এটা সময়, এটা ব্যক্তি। ঠিক আছে, বাজার একটা জায়গা, আর যাওয়া হচ্ছে কাজ। তাহলে ভার্ব কি? কাজ। ঠিক আছে, সাবজেক্ট কি? যে কাজ করে। ভার্ব কি? কাজ। আর অবজেক্ট ধরো অতিরিক্ত যা থাকলো সেটা। এখন ক্লিয়ার? এখন পারবা? আচ্ছা, তাহলে তুমি বলো তো ভার্ব কোনটা? হ্যাঁ, যা, এই তো, গুড। আচ্ছা, তাহলে এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট, আর ধরো সকালে বাজারে, এটা পুরোটা মিলে ধরলাম আমরা অবজেক্ট। আচ্ছা, তাহলে একজন বলো তো, তুমি বলো, তুমি বলো, আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট কি লিখবো? তারা। তারা ইংরেজি কি? দে। দে, এগুলা। আচ্ছা, এটার পরে আমি একটা কথা বলছি, দে। আচ্ছা, এখন ভার্ব কোনটা? তুমি ভার্ব লিখবো তো সাবজেক্টের পরে, না? আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? যাওয়ার ইংরেজি কি? গো। আচ্ছা, গো। আচ্ছা, এখন কোথায় যায়? অবজেক্ট, বাজারে যায়। বাজারের ইংরেজি কি? হ্যাঁ, মার্কেট, সকালে, না? ইন দ্য মর্নিং। এখনো এটা কমপ্লিট না, প্রিপজিশনের একটা বিষয় আছে, নরমালি মনে রাখবা যে গোর সাথে সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই টু হয়। ঠিক আছে, এটা আমরা একটু দে গো টু, আমরা বলি না আই গো টু মাদ্রাসা, আই গো টু স্কুল, হি গোস টু স্কুল। তাহলে দে গো টু মার্কেট ইন দ্য মর্নিং। আচ্ছা, এখন তুমি বলো তো পাঞ্জাবি। দুঃখিত পাঞ্জাবি বলার জন্য, তোমাদের নাম শিখলে পরে আস্তে আস্তে নাম ধরে রাখবো। এটাতে আমরা এটার সঙ্গে এস বা ইএস কেন দিলাম না ভার্বের সাথে? গতটাতে আমরা আলোচনা করলাম না যে এস অথবা ইএস দিতে হয়, এটাতে আমরা কেন দিলাম না, খালি গই কেন রাখলাম? তারা আছে অনেকজন, এই তো, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বেশি আছে, অনেকজন আছে, একজন তো আর নাই। আচ্ছা, যার কারণে দে গো টু মার্কেট ইন দ্য মর্নিং। হ্যাঁ, এখন তোমরা অনেকেই একটা বিষয় পারছো না, সেটা হচ্ছে যে হয়তো এটা সাবজেক্ট খুঁজে পেলা, এটা ভার্ব খুঁজে পেলা, এটা অবজেক্ট খুঁজে পেলা, কিন্তু সমস্যা হচ্ছে তারার ইংরেজি জানো না, সকালের ইংরেজি জানো না, বাজারের ইংরেজি জানো না, যাওয়ারও ইংরেজি জানো না, অথবা এই সব কটার ভিতরে যে কোনো একটার ইংরেজি জানো না, যে কোনো দুইটার ইংরেজি জানো না। তখন কিন্তু সেন্টেন্সে, মানে সেন্টেন্স করাটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় না? সহজ কথাই, ইংরেজি হচ্ছে কিন্তু একটা ভাষা, ভাষা না? আমরা ইংরেজি কেন শিখছি? এত কষ্ট করে কি দরকার? মুসলিম মানুষ আর শেখো জান্নাতে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। বাঙালি বাংলা শেখো ঠিকভাবে। ইংলিশ কেন শিখি? আন্তর্জাতিক ভাষা। আমাদের যে কোনো প্রয়োজনে, দেশে কিংবা বিদেশে, ইংরেজির প্রয়োজন হয়, যার কারণে আমাদের ইংরেজি শেখা দরকার। তো একটা ভাষা শিখতে হলে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই ভাষার শব্দ শেখা। হ্যাঁ, বাংলার চাইতে ইংরেজি কিন্তু অনেক বেশি সহজ ভাষা। দেখো না, বিদেশিরা কিন্তু ঠিকঠাক ভাবে বাংলা বলতে পারে না, এমন কোনো বিদেশি নেই যে ঠিকঠাক ভাবে বাংলা বলে, কিন্তু এমন অনেক বাঙালি আছে যে ঠিকঠাক ভাবে ইংরেজি বলতে পারে। হ্যাঁ, ওই তো উচ্চারণ, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, মানে ব্রিটিশদের মতো করে উচ্চারণ, আমেরিকানদের মতো করে উচ্চারণ, ওটাও পারে, ওটাও পারে, কিন্তু বিদেশিরা অত পারে না। ইংরেজি অনেক সহজ ভাষা। তো একটা ভাষা শিখতে হলে গুরুত্বপূর্ণ কি? সেই ভাষার শব্দ জানা। কোন বিদেশি যদি বাংলা ব্যাকরণ পুরোটা বসে বসে মুখস্থ করে কিন্তু ঠিকঠাক ভাবে
বাংলা শব্দই পারে না, ও তো বাংলা ভাষা বলতে পারবে না, পারবে? তো ইন দ্যাট সেম ওয়ে যদি ইংরেজি শব্দ না জানো, ইংরেজি ভাষা এক্সপার্ট হতে পারবা? পারবা না। তো ইংরেজি শব্দ জানতে হবে। ইংরেজি শব্দ জানার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে শব্দার্থ মুখস্থ করা এক ধরনের সাধনা। রাগ করে একদিনে 100 মুখস্থ করলে মাথায় থাকবে না। হ্যাঁ, আবার এক সপ্তাহ পর পর অল্প একটু করে বললে ওটাতেও উন্নতি হবে না। খুব খুব না, খুব ভেরি, ওটা তো ভার্ব না। ভেরি ভার্ব হয় সে, সে তো সাবজেক্ট। ছাত্র নাউন, নাউন নাউন, ছাত্র তো নাউন। আচ্ছা, তাহলে এখানে দেখো তো ভার্ব কই আছে? ভার্ব, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, হয় না। আবার এটা তো বাংলা বাক্য অনুযায়ী একটা কমপ্লিট বাক্যই, সম্পূর্ণ বাক্যই। তাহলে ভার্ব ছাড়া বাক্য হয় না, আবার এখানে কমপ্লিট বাক্য, কথাটা কেমন হয়ে গেল না? তাহলে সেক্ষেত্রে আমাদের এখন কি করণীয়? আচ্ছা, সাবজেক্ট তো আছে, সাবজেক্টটা খুঁজে বের করি। সে তো সাবজেক্ট না? আচ্ছা, সে সাবজেক্ট। আচ্ছা, এটা আসলে কি জানো, এই বাক্যটা আসলে বাংলাতেও এরকম ছিল যে সে হয় খুব ভালো ছাত্র, সে হয় খুব ভালো ছাত্র। কিন্তু আমরা বলি না, কোনো কিছু আমরা সুন্দর করার জন্য অনেক কাটছাট করি, অনেক সময় কিছু জোড়া দেই, অনেক সময় কিছু কেটে ফেলি। তো আমরা এই বাক্যটা সুন্দর শোনার জন্য আমরা এই হয়টাকে কেটে দিয়েছি, তখন হয়ে গেছে সে খুব ভালো ছাত্র। এখন যদি আমি বলি সে হয় খুব ভালো ছাত্র, তাহলে ভার্ব কোনটা? হয়। এই এখন ক্লিয়ার? হয় হচ্ছে ভার্ব। আচ্ছা, তার মানে এটা আমাদের ধরো ভার্ব। হ্যাঁ, আর এই খুব ভালো ছাত্র, এটা পুরোটা আমরা অবজেক্ট ধরে নিলাম। এরকম অনেক বাক্যই থাকতে পারে যেটাতে সরাসরি ভার্ব খুঁজে পাবা না। তুমি যেটা বললে সাহায্যকারী ভার্ব, নরমালি সেগুলোতে সাহায্যকারী ভার্ব হয়। আচ্ছা, ধরো আবার একটা লিখলাম যে তিনি অসৎ মানুষ। ঠিক আছে, তিনি অসৎ মানুষ। আচ্ছা, তুমি তুমি বলো, বলো তো এটাতে ভার্ব কই? তোমার যেটা মনে হয় বলো, মানে মুখের ভিতরে কথা রাখবা না, ভুল বলো, নো প্রবলেম, কিন্তু বলা শেখো। মানুষ। আচ্ছা, মানুষ হচ্ছে যে একটা নাম, নাম না? নামই তো। তো নাম তো আর ভার্ব না, কাজ করা তো ভার্ব, এটুকু তো আমরা জানি, কাজ করা ভার্ব, নাম তো আর ভার্ব না। তাহলে মানুষ না। এখন অন্য কিছু, অসৎ। অসৎ একটা দোষ গুণ না? সৎ অসৎ দোষ গুণ না? এটা তো আর কাজ করা না। আচ্ছা, তার মানে এটাও ভার্ব না। তিনি হচ্ছে যে আমরা কোন নামের পরিবর্তে ব্যবহার করেছি সাবজেক্ট। এই যে একটু আগে বললাম, এটাও আসলে এরকম হতো যে তিনি হয় অসৎ মানুষ। এই হয়টা আমরা বাংলা বাক্য সুন্দর করার জন্য লিখিনি, কেটে রেখে দিয়েছি। তাহলে আমি যদি হয় লিখি, তাহলে তখন আমরা এটা ভার্ব পাই। ঠিক আছে, সাবজেক্ট আর এটা পুরোটা ধরো। আচ্ছা, এখন এটা আমরা ইংরেজি করি না? আচ্ছা, তাহলে প্রথমে কি লিখবো? সে। আচ্ছা, সি লিখলাম, সববার সি লিখলে আমার মন খারাপ করবে এরা। আচ্ছা, সি। আচ্ছা, এখন হয় এর ইংরেজি কি? ইজ। আজকে কিছু জিনিস লিখে নিয়ে যাবা, সেটা আমি পরে লিখে দিচ্ছি। যে অনেক সময় ইজ হয়, এম হয়, আর হয়, অনেক সময় ওয়ার হয়, ওয়াজ হয়, কোথায় হবে না হবে সেটা। আচ্ছা, তাহলে শি ইজ এখন আমাদের খুব ভালো ছাত্র। খুবের ইংরেজি কি? ভেরি ভেরি। আচ্ছা, ভালোর ইংরেজি কি? হ্যাঁ, এই তো স্টুডেন্ট। এই যে দেখো, ক্লিয়ার। তার মানে অনেক সময় আমরা বাংলা বাক্যে ভার্ব নাও খুঁজে পেতে পারি, আমাদের একটু মাথা খাটিয়ে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আবার দেখো তো, তিনি, তিনির ইংরেজি কি? হি। এখন হয় এর ইংরেজি কি? ইজ। অসৎ মানুষ। এখন একটু একজন লিখলে ভালো হয় এখানে। আচ্ছা, এটা একটু হয়তো বাদ পড়ে গেছে। হি ইজ এ ডিসঅনেস্ট। আচ্ছা, হ্যাঁ, ম্যান, হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। নাও তুলে নাও। হ্যাঁ, একই একই একই, ব্যক্তি মানুষ। এখানে মানুষ আছে তো ম্যান দিলেই ভালো হয় সবচেয়ে। যদি হতো তিনি অসৎ ব্যক্তি, তাহলে পারসন। আচ্ছা, এখন শোনো যে আমরা এতক্ষণে যেটুকু বুঝলাম যে ভার্ব হচ্ছে সবচাইতে জরুরি, জরুরি, তাই না?
একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট লিখতে কখনো কোনো ভুল হয় না। সাধারণত যত ঝামেলা হয় ভার্বে, প্রেজেন্ট টেন্স করো, পাস্ট টেন্স করো, ফিউচার টেন্স করো, সাবজেক্ট অনুযায়ী ভার্বকে চেঞ্জ করো, অনেক সময় এসিএস দাও, অনেক সময় ইডি দাও, অনেক সময় আইএনজি দাও, যত চেঞ্জ হয় কোথায়? ভার্বে। ভার্বে যত পরিবর্তন ভার্বে হয় না, তার মানে যত ঝামেলার মূল হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এখন আমাদের করতে হবে কি, একটু ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। আর এই যে দেখো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টটা লিখলাম, এটা কিন্তু একদম বিগিনিং স্ট্রাকচার। এরকম কিন্তু অনেক স্ট্রাকচার আছে। ইংরেজি শিখতে হলে খালি স্ট্রাকচার দিয়ে হয় না। কয়টা স্ট্রাকচার মনে রাখবা? অনেক না? সবকে ওইভাবে মনে রাখা সম্ভব হয়? হয় না। যদি মাথার ভিতরে গেঁথে যায় এবং সেগুলো যদি ঠিকঠাক চর্চা করো, তাহলে আর স্ট্রাকচারের প্রয়োজন হয় না। হ্যাঁ, তুমি যদি হুট করে এখন আমাকে একটা জিজ্ঞেস করো, স্যার এটার স্ট্রাকচার বলেন তো, আমি হয়তো হুট করে পারবো না, কারণ আমি স্ট্রাকচার মাথায় নিয়ে ঘুরি না। ভেবে বলতে পারবো, সেটা ঠিক আছে। হ্যাঁ, যার কারণে তুমি যদি চর্চা করো তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্সের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, শুধু এই স্ট্রাকচারই না। এটা দিয়ে আমরা শুধু সিম্পল ভাবে, একদম কোনো ঝামেলা ছাড়া সহজ ভাবে একটা সেন্টেন্স লিখতে পারি। কিন্তু আমাদের জীবনে তো সহজ সেন্টেন্স দিয়েই জীবন হয় না। সব কথা কি সহজ দেওয়া হয় না? অনেক ঝামেলাপূর্ণও থাকে। তুমি কোথায় যাচ্ছ, কি করো, ভালো আছো কিনা, দেখতে কত সুন্দর অসুন্দর, এগুলো তো আর এরকম করে হয় না, একটু ঝামেলা আছে। তো ওইগুলো আলাদা আলাদা স্ট্রাকচার, ওইগুলো আমরা শিখবো। আজকে প্রথম দিন, আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে বেসিক আইডিয়া নিলাম। এই বেসিক আইডিয়াতে আমরা কি শিখলাম, যে একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মেনে হয়। এটা অনেক আগে থেকে জানতাই তোমরা, একটু তাও পরিষ্কার হলো এবং চর্চা হলো। হ্যাঁ, আর আমরা যখন একটা সেন্টেন্স লিখতে যাব, তখন আমরা খেয়াল রাখবো যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা যেন আমরা ঠিক জায়গায় রাখি। বাংলা বাক্য থেকে ইংরেজি করতে হলেও আমরা যেন খুঁজে নিয়ে সে অনুযায়ী বসে দিতে পারি। আচ্ছা, এখন ভার্বের একটা ক্লাসিফিকেশন লিখে দেই তোমাদের, যেটা সেন্টেন্সের বিভিন্ন, ধরো আমি এটা বলে রাখি আজকে, যে সেন্টেন্স যে 5 ভাবে হয় অর্থ অনুযায়ী, এটা কিন্তু তোমরা অনেক আগে থেকেই জানো। ওই যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তাই না? ঠিক আছে, এগুলোর স্ট্রাকচার অনেকবার পড়েছো, কিন্তু মাথায় সব সময় থাকে না। থাকে না কেন? ঠিকঠাক ভাবে শেখা হয়নি, আগ্রহ নিয়ে শেখার মতো করে শেখা হয়নি, লাগবে তাই শিখেছো জোর করে, আবার চর্চার অভাব আছে। তো এই দুইটার যদি তুমি কম্বিনেশন করতে পারো, যে আমি আগ্রহ নিয়ে শেখার উদ্দেশ্যে শিখলাম এবং ঠিকঠাক মতো চর্চা করলাম, তাহলে কিন্তু মাথায় থেকে যাবে অনেকদিন, আমৃত্যু হতে পারে। হ্যাঁ, তো যার কারণে এখন আমরা একটু চেষ্টা করব যে আগ্রহ নিয়ে শেখার, যে এটা আমি শেখার জন্য শিখছি। এমন না যে 2 মাস পরে পরীক্ষা, ভালো করলাম, পাস করলাম, রেজাল্ট করলাম, এই উদ্দেশ্য নিয়ে শিখলে তো অত ভালো হয় না। আচ্ছা, এখন ওইটা আমরা বললাম না, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এইগুলো শিখতে হলে তো আমাদের একটা সেন্টেন্সের কি চেঞ্জ হয়, বেশি ভার্ব চেঞ্জ হয়। তো ভার্বকে বারবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে না? আচ্ছা, তো ভার্ব চেঞ্জ করতে হলে ভার্ব সম্পর্কে আমাদের জাস্ট বেসিক যেটুকু জানা দরকার সেটুকু আমি তোমাদের লিখে দিই। হ্যাঁ, ধরো আমরা লিখলাম যে ভার্বের কাইন্ডস অফ ভার্ব, ভার্বের প্রকারভেদ। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে আগে লিখলাম বি ভার্ব। ঠিক আছে, তারপরে লিখলাম মডেল ভার্ব। আমরা অক্সিলারি আজকে লিখবো না, হ্যাভিং ভার্ব, আর একটা লিখলাম হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, কেউ জানো বি ভার্ব কোনগুলো? হ্যাঁ, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, আর, বিড, এ কয়টা? ঠিক আছে। আচ্ছা, মডেল ভার্ব অনেক আছে, ক্যান, আচ্ছা আমাদের লেখা নাও, যদি বাদ পড়ে পড়ে তো আবার অর টু, এটা একটু কম দেখো তোমরা। হ্যাঁ,
আচ্ছা, হ্যাভিং ভার্ব হচ্ছে হ্যাড। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর অ্যাকশন ভার্ব হচ্ছে লেখা বোঝা যায় তো না? ডাক্তারি লেখা, ডাক্তারি। না তুলে নাও। হ্যাঁ, যা দ্বারা, আমি পরে এটা বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু আগে তুলে নাও, দ্রুত হাত চালু করো। না, এগুলো মেইন ভার্ব হতে পারে, উপরকার গুলো অনেক সময় মেইন ভার্ব হয়। হি ইজ এ স্টুডেন্ট, তখন ইজ কিন্তু মেইন ভার্ব হয়ে গেল। সরাসরি কোনো কাজ করা বোঝায়। আজান দেয় কটার দিকে? 40। ছেড়ে দেওয়া লাগবে কটার দিকে? 15-20। না, ফার্স্ট হওয়া লাগবে, এইটুকু তুলতে এতক্ষণ লাগলে তো তখন আমি ডিটেলস বলে দেবো। আজকে শুধু এইটুকু লিখে নাও, এন্ড যেটা দরকার মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর মডেল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু। আর হ্যাভিং ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এই তিনটা তো ক্লিয়ার যে এইগুলো, তাই তো? যে এই লাইনের এই কয়টা হচ্ছে বি ভার্ব, এই লাইন, এই দেড় লাইনের এই কয়টা হচ্ছে মডেল ভার্ব, ঠিক আছে? এই লাইনের এই তিনটা হচ্ছে হ্যাভিং ভার্ব। এই কয়টা ফিক্সড। আমরা অ্যাকশন ভার্ব লিখিনি, এই কয়টা শুধু উদাহরণ দিয়েছি। তাহলে অ্যাকশন ভার্ব আমরা কি লিখেছি? যা দ্বারা সরাসরি কোনো কাজ করা বোঝায়। যেমন ধরো, এই যে এই এম মানে হওয়া, ইজ মানে হওয়া, আর মানেও হওয়া, ক্যান মানে পারা, কুড মানে পেরেছিল, হ্যাঁ, শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, হ্যাজ মানে থাকা, হ্যাড মানে ছিল। হ্যাঁ, এইগুলো দ্বারা কিন্তু একদম সরাসরি কোনো কাজ করা বোঝাচ্ছে না। হ্যাঁ, সরাসরি কাজ কি? যেমন হাঁটা, চলা, খাওয়া, পড়া, দৌড়ানো, ঘুমানো, হ্যাঁ, এইগুলো হচ্ছে কিন্তু সরাসরি কাজ করা। এইরকম ভার্ব কিন্তু অনেক অনেক হিসাব ছাড়া, যার কারণে আমরা এগুলো না লিখে আমরা লিখেছি যে যা দ্বারা সরাসরি কোনো কাজ করা বোঝাবে। লেখা, পড়ানো, পড়া, ঠিক আছে, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, এই সব কিন্তু সরাসরি কোনো কাজ করা, তাই না? তার মানে এইগুলো যেগুলো ইংরেজি, এই যে ধরো রিড, ইট, রান, ওয়াক, স্লিপ, এইগুলো সরাসরি হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, তুমি একটা অ্যাকশন ভার্ব বলো তো, তোমার ইচ্ছা মতো। হ্যাঁ বলো, অ্যাকশন ভার্ব কি বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, খাওয়া, খাওয়া, আচ্ছা খাওয়া, এই তো তুমি বলো একটা। যাওয়া, হ্যাঁ, গো, এই তো দেখো, এগুলো কিন্তু সরাসরি কাজ করা বোঝাচ্ছে, তাই না? তাহলে এগুলো সরাসরি হচ্ছে যে কি? অ্যাকশন ভার্ব। আমাদের পরবর্তী সেন্টেন্স লিখতে গেলে এই ভার্ব গুলোর প্রয়োজন পড়বে, যার কারণে আমরা কি করলাম, এগুলো লিখে দিলাম। সাথে আর একটা বিষয় খেয়াল রাখো, সেটা হচ্ছে যে এই যে এই তিন প্রকারের ভার্ব না, এই তিন প্রকার আমরা যে সবসময় হাবোধক বাক্যই বলি তা তো না। প্রত্যেকটা বাক্যই কিন্তু নাবোধক হতে পারে। ভাত খাই, ভাত খাই না, পড়ি, পড়ি না, হাঁটি, হাঁটি না, ঠিক আছে, দৌড়াই, দৌড়াই না, হয় না? আমি দৌড়াই, আমি দৌড়াই না, সে দৌড়াই, সে দৌড়ায় না, নাবোধক হয় না? নাবোধক হয়, ঠিক আছে? তার মানে
এই তিন ধরনের ভার্বকেই যদি আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক করতে যাই তাহলে শুধু নট দিলেই হয়ে যায়। এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, আর নট, ঠিক আছে, ক্যান নট, কুড নট, তার মানে কি দিলেই হয়? না বোধক করার সময় আজকে কিন্তু আমরা না বোধক বাক্য লিখিনি, কারণ আমরা আজকে বলেছি যে কোনো ঝামেলাতে যাইনি, জাস্ট বেসিক একটা ধারণা নিয়েছি। তার মানে এইগুলোকে, এই ভার্ব দ্বারা যে সেন্টেন্স গুলো আমরা তৈরি করব, সেই সেন্টেন্স গুলোকে আমরা হা বোধক থেকে যদি না বোধক করতে চাই তাহলে আমাদের শুধু নট দিলেই হবে। হ্যাঁ, এম নট লেখা যায় তো, আমি ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট, এই তো। আচ্ছা, তাহলে এগুলো, এই তিন ধরনের ভার্বকে হা বোধক থেকে না বোধক করতে হলে শুধু নট দিলেই হয়ে যায় এই ভার্বগুলোর পরে। আচ্ছা, এখন অ্যাকশন ভার্ব যদি না বোধক করতে চাও তাহলে আমাদের কি দিতে হয়? ডু নট, হ্যাঁ, ডাজ নট, ডিড নট, প্রয়োজন অনুযায়ী। কখন প্রয়োজন পড়বে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এই যে এরকম করে দিতে হয়, ডুর সাথে নট দিতে হয় টেন্স অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। তার মানে অ্যাকশন ভার্বকে যদি আমরা না বোধক করি তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট দিতে হয়। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, আমরা হা বোধক বাক্যকে না বোধক করতে হলে ভার্বকে না বোধক করলেই হয়। তখন আমরা এই তিন ধরনের ভার্ব যে সেন্টেন্স গুলোতে বসবে সেগুলো যদি না বোধক করতে চাই তাহলে আমরা কি দেবো? নট দেবো, শুধু নট। আর যদি অ্যাকশন ভার্বকেও তো সরাসরি কাজ করা বোঝাচ্ছে, সেইগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, না বোধক করতে চাই, যে আমি পড়ি, পড়ি না, আমি খাই, খাই না, আমি দৌড়াই, দৌড়াই না, আমি হাঁটি, হাঁটি না, আমি ঘুমাই, ঘুমাই না, অসম্ভব। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হয়? এই ডু নট, ডাজ নট অথবা ডিড নট দিতে হয়। কখন কোনটা দেওয়া লাগবে সেটা আমরা পরবর্তীতে শিখে নেব। এটুকু ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন ছেড়ে দিয়ে আসবে না? আচ্ছা, ছেড়ে দিচ্ছি। এখন যেটা তোমাদের জন্য জরুরি সেটা হচ্ছে আমরা একটু ক্লাসের সামারি দেখি, আমরা কি শিখলাম। হ্যাঁ, নাউন সম্পর্কে আমরা বেশি দূর যেতে পারিনি। হ্যাঁ, শুধু শিখেছি যে ওটা একটা নাম, ওটা একটা নাম। হ্যাঁ, যে একটা সেন্টেন্সে যদি কোথাও কোনো নাম বসে সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, আচ্ছা, আর বাকি কি শিখলাম? যে সেন্টেন্সের ফরমেশন খুবই সিম্পল ভাবে, যে কোনো ঝামেলাতে না গিয়ে খুবই সিম্পল ভাবে যদি আমরা লিখতে চাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করে লিখবো, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় ভার্ব সরাসরি বাংলা বাক্য থেকে যখন ইংরেজি বাক্য করি তখন আমরা কিন্তু বাংলা বাক্যেরই সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে সেটা ইংরেজিতে বসে দিলে সহজ হয় না? কিন্তু বাংলা বাক্যে অনেক সময় আমরা সরাসরি ভার্ব খুঁজে নাও পেতে পারি, হয়তো সে হয় সৎ, ওটা একটু আমাদের ভাবতে হবে যে এটা আসলে ভার্ব খুঁজতে হলে কি করতে হবে, ওটা একটু তোমার সম্ভব যতটুকু হয় সে অনুযায়ী খুঁজে নিবা। আর যেটা শিখলাম যে এই ভার্বের ক্লাসিফিকেশন বা ভার্বের প্রকার, প্রি ভার্ব, মডাল ভার্ব, হ্যাভিং ভার্ব, অ্যাকশন ভার্ব, এই তিনটাকে যদি না বোধক করি শুধু নট দেব, আর এটাকে যদি না বোধক করি তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট দেব। আর একটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যে শব্দার্থ যদি না পারো তাহলে ইংরেজি পারবা না, সম্ভব না। শুধু গ্রামারের রুলস মুখস্থ করে কেউ ইংরেজি পারে না। একটা প্যাসেজ পড়লা, একটা সেন্টেন্স পড়লা, পড়ে যদি 10 ওয়ার্ডের সেন্টেন্স হয়, অনেক সময় হয়, অনেক বড় হয় না, সেটাতে যদি তোমার 3-4টা শব্দ অচেনা হয়, ওটার বাংলা তুমি করতে পারবা না শুধু গ্রামারের রুলস দিয়ে, পারবা না। আবার একটা বাংলা থেকে যদি ইংরেজি লিখতে চাও, তুমি যদি 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ডের ইংরেজি না পারো, গ্রামার জানলেও কিন্তু সেটার ইংরেজি করতে পারবা না যদি শব্দার্থ না পারো। আর যার কারণে ইংরেজি শব্দার্থ পড়তে হবে। প্রত্যেক দিন অল্প অল্প করে 5টা 10টা তোমার সাধ্য মতো পড়ো। হ্যাঁ, প্রত্যেকদিন শব্দার্থ পড়ো, তাহলে আস্তে 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 তোমার শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে। আর শব্দার্থ এমন জিনিস প্রত্যেক দিনই পড়তে হয়, একদিনে রাগ করে বেশি পড়েও মনে থাকে না, ঠিক আছে। অবহেলা করে অনেকদিন পর পর করতে বসলেও সেটাতে আসলে কোনো কাজ হয় না। আমি যদিও বলেই থাকি যে আলাদা একটা খাতা বানাবো শব্দার্থের, কারণ আজকে যেটা বললো 1 সপ্তাহ পর সেটা ভুলে যাবা, খুবই স্বাভাবিক, সবাই ভুলে যায়। তো ওটা রিভিশন দেওয়ার জন্য তো এলোমেলো করে পড়লে আর যেটা 10 দিন আগে পড়েছে খুঁজে পাবা না, পাবা। যার কারণে আলাদা একটা খাতা বানিয়ে ওটাতে 10টা 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 করে পড়লে পরবর্তীতে তোমার রিভিশন দিতেও সহজ হবে, ঠিক আছে। আরো বিভিন্ন কিছু আমরা আগামীতে ডে বাই ডে শিখে নেব। আজকে শুধু আমরা একদমই বলা চলে যে বেসিক আলোচনাটা করলাম। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। খুব সম্ভবত তোমাদের সাথে আমার আবার আগামীতে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবা সবাই। আর যেটা হচ্ছে কোনো লজ্জা পাবো না, সংকোচ বোধ করবো না, একদমই সিম্পল জিনিস না পারলেও জিজ্ঞাসা করবা, না বুঝলে আবারও বলবো স্যার এটা কেন হলো, এটা না হয়ে কেন এমন হলো না, আমি কেন এটাই লিখবো, ঠিক আছে, কি কারণে হলো, যে কোনো কোশ্চেন করতে পারো, ঠিক আছে। ভয় পাওয়ারও দরকার নাই, লজ্জা পাওয়ারও দরকার নাই। ভয় লজ্জা যেটাই পাবা তুমি নিজে পিছিয়ে যাবা, তোমার নিজেকে তুমি পিছিয়ে ফেলবা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।